বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের গিরিশঙ্কটের যুদ্ধ নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা কাজ করে, তাই না? একদম একটা ক্লাসিক দৃশ্য। হ্যাঁ, কিন্তু আজ আমরা শুধু সেই গল্পের পুনরাবৃত্তি করব না, বরং পর্দার আড়ালে যে অবিশ্বাস্য একটা কৌশল চলছিল, যে মনস্তাত্ত্বিক চাপানোতর, মানে যে বুদ্ধির লড়াইটা চলছিল, আমরা তার গভীরে যাব। ঠিক, কারণ এটা শুধু তলোয়ারের ঝনঝনানির গল্প নয়। একেবারেই নয়। আমাদের হাতে থাকা উপন্যাসের এই অংশটা বিশ্লেষণ করে আমরা দেখব কিভাবে একটা প্রায় হেরে যাওয়া যুদ্ধকে, মানে তিনটি ভিন্ন চরিত্র, একজন রাজকন্যা, একজন গুপ্তচর এবং একজন সেনাপতি, নিজেদের চালে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন। এটা একটা নিখুঁত দাবার ছকের মতো। একদম। চলুন সেই ছকের চালগুলোই এক এক করে বিশ্লেষণ করা যাক। চলুন। তো গল্পের শুরুটা হচ্ছে একটা বিশাল সামরিক কুচাকাওয়াজের দৃশ্য দিয়ে। রূপনগরের দুর্গ থেকে মোগল বাহিনী বেরিয়ে আসছে, একদিকে তাদের সেই শৌর্য, জাঁকজমক, আর অন্যদিকে একটা পরাধীনতার বার্তা। আর এই বিশাল আয়োজনের কেন্দ্রবিন্দুতে কে? রাজকুমারী চঞ্চল কুমারী, যাকে একরকম জোর করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক। দুর্গের ভেতরে যখন তাকে সাজানো হচ্ছে, তিনি তার সখী নির্মলকে বলছেন, ফুলের মালা পরাও সখী, আমি চিতারোহণে যাইতেছি। মানে কথাটা শুনলে, প্রথমবার পড়লে মনে হতে পারে এটা শুধুই ভাগ্যের কাছে হেরে যাওয়ার পর এক রাজকন্যার গভীর হতাশা। হ্যাঁ, আপাতদৃষ্টিতে তাই মনে হয়। আপনারও কি তাই মনে হয়, নাকি এর ভেতরে অন্য কোনো সুরও লুকিয়ে আছে? না, এটা একটা দারুণ প্রশ্ন। কারণ এটাকে আত্মসমর্পণ মনে হলেও এটা আসলে এটা চঞ্চল কুমারীর প্রথম চাল। প্রথম চাল। হ্যাঁ, এটা নিষ্ক্রিয় শোক নয়, বরং এক ধরনের সক্রিয় প্রতিরোধ। চিতারোহণে যাওয়া এই উক্তির মাধ্যমে তিনি নিজের শরীরকে একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করছেন। আচ্ছা। তিনি আসলে বুঝিয়ে দিচ্ছেন যে মোঘলরা তার দেহকে বন্দী করতে পারলেও তার আত্মাকে নয়। এরপর তিনি যখন বলেন, রাজার মেয়ের মতো সুন্দর হইয়া মরিব, তখন তিনি শুধু নিজের মর্যাদা রক্ষা করছেন না, তিনি একটা বার্তা দিচ্ছেন। কি বার্তা? বার্তাটা হলো এই পরাজয় তার কাছে গ্লানির নয়, বরং আত্মত্যাগের। এটা তার মনস্তাত্ত্বিক যুদ্ধের শুরু। তিনি পরিস্থিতিকে মেনে নিচ্ছেন, কিন্তু নিজের শর্তে। বাহ! তার মানে এই সাজসজ্জা বা অলংকার পরাটা আসলে একটা বর্মের মতো কাজ করছে। একেবারে তাই। বাইরের দুনিয়া দেখছে তাকে কোণের মতো সাজানো হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজেকে একজন যোদ্ধার মতোই প্রস্তুত করছেন। ঠিক ধরেছেন। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধের আরেকটা দিক হল মানিকলালের উপস্থিতি। হ্যাঁ, ওই অশ্বারোহী। হ্যাঁ, চঞ্চল কুমারীর পালকির ঠিক পেছনেই একজন সাধারণ অশ্বারোহী হিসেবে সে গান গাইছে, যে গানটা আসলে রাজকুমারীরই মনের কথা। আপাতদৃষ্টিতে এটা একটা কাকতালীয় ঘটনা মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়, একদমই নয়। এটা একটা জিনশীনভাবে দেওয়া সংকেত। এই গানটা চঞ্চল কুমারীকে শুধু ভরসাই দিচ্ছে না, এটা তাকে জানিয়ে দিচ্ছে যে মূল পরিকল্পনাটা ঠিক মতোই এগোচ্ছে। পর্দার আড়ালে যা ঘটার, তা ঘটার জন্যই প্রস্তুত। এই ছোট ঘটনাটা বুঝিয়ে দেয় যা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি কিছু ঘটছে। ঠিক। আচ্ছা, একদিকে চঞ্চল কুমারী যখন এই মনস্তাত্ত্বিক খেলাটা খেলছেন, তখন তার সখী নির্মলকুমারী এক অবিশ্বাস্য সাহসী পদক্ষেপ নেন। হ্যাঁ, নির্মলের ভূমিকাটাও অসাধারণ। মোগল বাহিনী পাহাড়ের পথে মিলিয়ে যাবার পর সে একা সামান্য কিছু মুদ্রা নিয়ে সেই বিশাল বাহিনীর পিছু নেয়। ভাবা যায় সেই সময়ে একজন নারীর জন্য এই সিদ্ধান্তটা কতটা অভাবনীয় ছিল। সাংঘাতিক ব্যাপার। এটা কি শুধু সখীর প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল? আমার মনে হয় দুটোই। নির্মলের এই যাত্রাটা শুধু বন্ধুত্বের প্রমাণ নয়, এটা তৎকালীন সামাজিক প্রথার বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ। তাই তো। যে সময়ে নারীদের ভূমিকা অন্তর্মহলে সীমাবদ্ধ ছিল, সেখানে নির্মল একা একটা শত্রু বাহিনীর পিছু নিচ্ছে, এটা তার অসাধারণ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেয়। তবে এর একটা কৌশলগত দিকও থাকতে পারে। সে হয়তো চঞ্চল কুমারীর সুরক্ষার জন্য, বা ধরুন কোনো বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটা চলমান ব্যাকআপ প্ল্যান হিসেবে নিজেকে ব্যবহার করতে চেয়েছিল। সে জানত না ঠিক কি ঘটবে, কিন্তু সে নিজেকে পরিস্থিতির অংশ করে তুলতে চেয়েছিল, দর্শক নয়। বাহ! আর নির্মল যখন এই অনিশ্চিত যাত্রা শুরু করছে, ঠিক তখনই গিরিপথে মূল পরিকল্পনাটা কার্যকর হতে শুরু করে। হ্যাঁ, অ্যাকশন শুরু হয়। মোগল বাহিনী যখন একটা সংকীর্ণ গিরিপথে ঢুকছে,
তখনই পাহাড়ের উপর থেকে পাথর পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে একটা সুশৃঙ্খল বাহিনী একদম বিশৃঙ্খল জনতাতে পরিণত হয়। লণ্ডভণ্ড অবস্থা। এই আক্রমণটা এতটাই নিখুঁতভাবে করা হয়েছিল যে মনে হয় এটা কোনো সাধারণ দস্যুদের কাজ নয়। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কৌশলগত ভাবনা ছিল। অবশ্যই ছিল। এটাকে শুধু একটা অ্যাম্বুশ বা অতর্কিত আক্রমণ বললে ভুল হবে। আচ্ছা। এর মধ্যে পরিকল্পনার বেশ কয়েকটা স্তর রয়েছে। প্রথম স্তরটা ভৌগোলিক। একটা সংকীর্ণ গিরিপথ বা চোক পয়েন্ট বেছে নেওয়া হয়েছে, যেখানে বিশাল বাহিনী তার সংখ্যার সুবিধা কাজে লাগাতে পারে না। রাইট। দ্বিতীয় স্তরটা মনস্তাত্ত্বিক। হঠাৎ আক্রমণে এমন ভয় আর বিশৃঙ্খলা তৈরি করা যাতে সেনাপতিরা ঠিকমতো সিদ্ধান্তই নিতে না পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তৃতীয় স্তরটা, যা প্রায় চোখ এড়িয়ে যায়। সেটা কি? এই অ্যাম্বুশের দুটো উদ্দেশ্য ছিল, একই সাথে আক্রমণাত্মক এবং প্রতিরোধাত্মক। আক্রমণাত্মক আর প্রতিরোধাত্মক দিকটা যদি একটু বুঝিয়ে বলেন। আক্রমণাত্মক দিকটা তো পরিষ্কার, মোগল বাহিনীকে ছত্রভঙ্গ করে দেওয়া। আর প্রতিরোধাত্মক দিকটা হল এই বিশৃঙ্খলার সুযোগেই মানিকলাল পালকির বাহকদের একটা গোপন পথ দেখিয়ে দেয়। ও। আর পালকিটা সেই পথে ঢোকার পরেই একটা বিশাল পাথর এসে সেই পথের মুখ বন্ধ করে দেয়। আর মানে? তার মানে পাথরগুলো শুধু মারার জন্য ফেলা হচ্ছিল না, একটা নির্দিষ্ট দিকে পালানোর পথ তৈরি করার জন্যও ব্যবহার করা হচ্ছিল। এটা প্রমাণ করে রাজসিংয়ের পরিকল্পনাটা শুধু শত্রুকে ধ্বংস করা ছিল না, মূল লক্ষ্য ছিল চঞ্চল কুমারীকে নিরাপদে উদ্ধার করা। ঠিক, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো, বড় ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে নির্দিষ্ট লক্ষ্য হাসিল করা। দারুণ। কিন্তু এই আক্রমণের মুখে বেশিরভাগ মোগল সেনাপতি যখন দিশেহারা, তখন মোবারক নামের একজন সেনাপতি, তিনি কিন্তু পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারেন। হ্যাঁ, মোবারক একজন যোগ্য প্রতিপক্ষ। তিনি বুঝতে পারেন যে এটা সাধারণ দস্যুদের আক্রমণ নয়, বরং রাজকুমারীকে অপহরণের চেষ্টা। তাই তিনি ঝুঁকি নিয়ে নিজে ঘোড়া থেকে নেমে পাথর টপকে সেই সংকীর্ণ পথে ঢোকেন। মানে মোবারকের এই পদক্ষেপটা কিন্তু প্রতিপক্ষের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে ফাঁদে পা দিচ্ছে না, বরং ফাঁদের ভেতরে গিয়ে লড়াইটা করতে চাইছে। এক্স্যাক্টলি। আর ঠিক এ কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মোবারক যখন তার সৈন্যদের নিয়ে ভেতরে প্রবেশ করেন, রাজসিংহ তাদের উপর ঝাঁপিয়ে পড়েন, পরাস্ত করেন। কিন্তু পিছু হটে গিয়ে মোবারক যে চালটা দেন তা ছিল মারাত্মক। তিনি কামান দিয়ে সেই গিরিপথের দুই মুখী বন্ধ করে দেন। সর্বনাশ! ফলে রাজসিংহ এবং তার সঙ্গীরা নিজেদের তৈরি করা ফাঁদেই বন্দী হয়ে পড়েন। একটা সফল আক্রমণ মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ সংকটে পরিণত হয়। বাঁচার কোনো পথই আর খোলা থাকে না। এই চরম মুহূর্তে রাজসিংহ তার সৈন্যদের উদ্দেশ্যে একটা ভাষণ দেন, যেখানে তিনি নিজের ভুলের কথাও স্বীকার করেন। একজন নেতার জন্য এটা একটা বড় গুণ অবশ্যই। ঠিক। কিন্তু শুধু কথায় তো আর কামানকে হারানো যায় না। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায়। চঞ্চল কুমারী পালকি থেকে বেরিয়ে আসেন। এই মুহূর্তটা উপন্যাসের অন্যতম সেরা নাটকীয় মুহূর্ত। ক্লান্ত হতুদ্দম রাজপুত সৈন্যরা চঞ্চল কুমারীকে দেখে মনে করে স্বয়ং দেবী ভগবতী তাদের রক্ষা করতে এসেছেন। এটা তাদের মধ্যে একটা অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক শক্তি সঞ্চার করে। আচ্ছা। কিন্তু চঞ্চল কুমারী শুধু দেবী হিসাবে আবির্ভূত হয়েই থেমে থাকেন না। তিনি যা করেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি রাজসিংহের কাছে গিয়ে বলেন যে তিনি মোগলদের ঐশ্বর্যে মুগ্ধ এবং দিল্লি যেতে চান। কি বলছেন? হ্যাঁ, তারপর নিজের বিষাক্ত আংটি দেখিয়ে আত্মহত্যার হুমকি দেন। আগের স্ক্রিপ্টে এটাকে মাস্টার স্ট্রোক বলা হয়েছিল। চলুন এবার গভীরে গিয়ে দেখি এটা কেন একটা মাস্টার স্ট্রোক ছিল। হ্যাঁ, এই জায়গাটা আমারও জানার খুব আগ্রহ। আপাতদৃষ্টিতে তো মনে হতে পারে তিনি রাজসিংহকে ভয় দেখাচ্ছেন বা ব্ল্যাকমেইল করছেন। এটা কিভাবে পরিস্থিতিকে সাহায্য করল? হ্যাঁ, ব্ল্যাকমেলই তো, কিন্তু এটা একটা মাস্টার স্ট্রোক। কারণ এই একটা চালে চঞ্চল কুমারী আলোচনার ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি নিজের দিকে নিয়ে আসেন। কিভাবে? দেখুন, এতক্ষণ পর্যন্ত তিনি ছিলেন একটা প্রাইজ বা পুরস্কার, যাকে নিয়ে দুই পক্ষ লড়াই করছে। কিন্তু বিষাক্ত আংটি দেখিয়ে তিনি নিজেকে একটা লায়াবিলিটি বা বোঝায় পরিণত করলেন। আচ্ছা। তিনি মোবারককে এবং মুঘলদের একটা আনস্পোকেন বার্তা দিলেন, তোমরা আমাকে জোর করে নিয়ে যেতে পারো, কিন্তু তোমরা শুধু আমার মৃতদেহটাই পাবে। ও আচ্ছা।
আর একজন রাজকুমারীর মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়াটা রাজনৈতিকভাবে জয়ের চেয়ে অনেক বড় পরাজয় হবে। এর ফলে মোবারক, যিনি একজন সেনাপতি, তাকে হঠাৎ করেই একজন কূটনীতিকের মতো ভাবতে বাধ্য করা হলো। সামরিক সংঘাতটা একটা রাজনৈতিক দর কষাকষিতে পরিণত হল। অবিশ্বাস্য। তার মানে তিনি নিজের জীবনকে বাজি রেখে আলোচনার টেবিল তৈরি করলেন। একদম। এরপর তিনি একা মোগল বাহিনীর সামনে কামানের মুখে গিয়ে দাঁড়ান এবং মোবারকের সাথে একান্তে কথা বলার অনুরোধ করেন। এই সাহস তো কল্পনা করাও কঠিন। এবং তার এই চালটা কাজ করে। তিনি মোবারককে বলেন যে রাজসিংহ তাকে উদ্ধার করতে এসেছেন এবং তিনি নিজের ইচ্ছায় দিল্লি যাচ্ছেন না। তিনি মোবারকের বৈনচিত মর্যাদাবোধকে উস্কে দিয়ে বলেন একজন নারীকে জোর করে নিয়ে যাওয়াটা তার মতো বীরের সাজে না। একই সাথে তিনি রাজপুতদের প্রাণ রক্ষার অনুরোধ জানান। তার ব্যক্তিত্ব, সাহস আর তীক্ষ্ণ বুদ্ধির সামনে মোবারক এতটাই প্রভাবিত হন যে তিনি যুদ্ধ থামিয়ে সম্মানের সাথে পিছু হাঁটতে রাজি হয়ে যান। তার মানে চঞ্চল কুমারী প্রায় যুদ্ধটা জিতিয়েই দিয়েছিলেন। প্রায়। তিনি শুধু সময় কেনেননি, তিনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। কিন্তু গল্পটা তো এখানেই শেষ হলে মানিকলালের ভূমিকার কোনো অর্থ থাকত না। ঠিক। যখন গিরিপথের ভেতরে চঞ্চল কুমারী এই মনস্তাত্ত্বিক আর কূটনীতিক লড়াইটা লড়ছেন, তখন গিরিপথের বাইরে মানিকলাল তার নিজের দাবার চালটা দিচ্ছিল। একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধ, তথ্যের যুদ্ধ। একদম। এটাকে আমরা আধুনিক পরিভাষায় ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা ভুল তথ্য দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল বলতে পারি। এবং মোগল সেনাপতি তার সাহায্য চেয়েছেন। এই মিথ্যাটা এত বিশ্বাসযোগ্য ছিল কারণ এর মধ্যে কিছুটা সত্য মেশানো ছিল। এক্স্যাক্টলি। আক্রমণ সত্যিই হচ্ছিল। সে রূপনগরের রাজার স্থূলবুদ্ধি এবং অহংকারকে কাজে লাগায়। রাজা ভাবেন মোগল সেনাপতি তার সাহায্য চাইছেন, এটা তো তার জন্য গর্বের বিষয়। আর তার ফলেই সেই বিদ্রুপাত্মক এবং ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। রূপনগরের রাজা তার নিজের সৈন্যদেরই পাঠিয়ে দেন মোগলদের সাহায্য করতে। মানিকলাল সেই সৈন্যদের নিয়ে এসে মোগলদেরই পিছন থেকে আক্রমণ করে। রূপনগরের সৈন্যরা ভাবে তারা দস্যুরে মারছে, কিন্তু আসলে তারা মোগলদেরই মারতে শুরু করে। এটাই হলো পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে, বা চেকমেট। বাহ। মুবারক যখন সম্মানের সাথে যুদ্ধক্ষেত্র ছাড়ার কথা ভাবছেন, ঠিক তখনই তিনি নিজের মিত্রদের দ্বারাই আক্রান্ত হলেন। এই অপ্রত্যাশিত আক্রমণে মোগল বাহিনী দিশেহারা হয়ে যায়। তারা আর বুঝতেই পারে না কে শত্রু কে মিত্র। একদম। এই চরম বিশৃঙ্খলায় তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বিজয় আসে, কিন্তু সেটা শুধু তলোয়ার বা কামানের জোরে নয়। বিজয় আসে তিনটি ভিন্ন স্তরের বুদ্ধিমত্তার সমন্বয়। ঠিক। রাজসিংহের সামরিক কৌশল, চঞ্চল কুমারীর মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাল এবং মানিকলালের তথ্যের মায়াজাল। কোনো একটা স্তর ব্যর্থ হলে এই জয় অসম্ভব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর রাজসিংহ যখন চঞ্চল কুমারীকে নিয়ে উদয়পুরের দিকে যাচ্ছেন, তখন উপন্যাসের গতিপথটা হঠাৎ করে বেশ খানিকটা বদলে যায়। হ্যাঁ, টোনটা পাল্টে যায়। এই মহাকাব্যিক পটভূমি থেকে গল্পটা সরে আসে দুটো সাধারণ মানুষের দিকে, মানিকলাল আর নির্মল। মানিকলাল পথে ক্লান্ত অবসন্ন নির্মলকে খুঁজে পায়। আর তাদের মধ্যে যে কথোপকথন হয় তা বেশ মজার এবং খুবই বাস্তবসম্মত। এই অংশটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। একটা বিশাল ঐতিহাসিক ঘটনার পর বঙ্কিমচন্দ্র ডেলিবারেটলি গল্পের গতিকে ধীর করে আনেন। তাই তো। মানিকলাল আর নির্মলের মধ্যে কোনো কাব্যিক প্রেমের সংলাপ নেই। মানিকলাল খুব সরাসরি জিজ্ঞেস করে তার বিয়ে হয়েছে কিনা এবং তারপর বিয়ের প্রস্তাব দেয়। নির্মলও তরবারি ছুঁয়ে শপথ করতে বলে। হ্যাঁ, যা তাদের দুজনেরই চরিত্রের দৃঢ়তার পরিচয় দেয়। এই সাদামাটা বাস্তবসম্মত সম্পর্কটা যেন মহাকাব্যিক যুদ্ধের পাশে একটা মানবিক মুখচ্ছবি তুলে ধরে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বড় বড় যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনা আসলে সাধারণ মানুষের জীবনের জন্যই হয়। আর গল্পের শেষে মানিকলাল যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া নিহত মোগল সৈনিকদের স্বর্ণমুদ্রা দিয়েই তাদের বিয়ের আয়োজন করে। এই ছোট্ট ঘটনাটাও বেশ প্রতীকী, তাই না? অবশ্যই। শত্রুর ফেলে যাওয়া সম্পদ দিয়েই নতুন জীবনের সূচনা। একটা চক্র যেন শেষ হয়। ঠিক। এই পুরো আখ্যান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে বীরত্ব বা বতুলতার কোনো একমাত্রিক সংজ্ঞা হয় না। ঠিক। রাজসিংহের ময়নানে লড়াই করাটা যেমন বীরত্ব, তেমনি চঞ্চল কুমারীর অসম্মানজনক পরিস্থিতিকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করাটাও বীরত্ব। আবার মানিকলালের লোকচক্ষুর আড়ালে থেকে চাতুর্য দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়াটাও বীরত্ব। প্রত্যেকেই
নিজ নিজ উপায়ে নায়ক। একদম। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা দেখলাম এই গল্পে চঞ্চলকুমারী এবং নির্মল দুজনেই প্রচলিত প্রথার বাইরে গিয়ে নিজেদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারা শুধু গল্পের গতিপথই পরিবর্তন করেনি, বরং বটুলতার ধারণাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। কিন্তু ভাবনার বিষয় হল, এই গল্পে প্রকৃত নায়ক বা মূল চালিকা শক্তি কে? তিনি কি রাজসিংহ, যিনি যুদ্ধক্ষেত্রের নেতা, নাকি চঞ্চলকুমারী, যিনি নিজের সম্মান আর জীবন বাজি রেখেছিলেন, নাকি মানিকলাল, যে পর্দার আড়াল থেকে পুরো খেলার ছকটাই পাল্টে দিয়েছিল? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো বটুলতা কোনো একক ব্যক্তির মধ্যে নয়, বরং এই তিন ধরনের শক্তির সঠিক সমন্বয়ের মধ্যেই লুকিয়ে থাকে।